আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে। তার যে সমস্ত উপদেশ দেওয়ার যে সমস্ত লোকজন আছেন তারা হয়তো তাকে বুঝিয়েছেন যে ইউ উইল বি ট্যাগড উইথ আ পার্টিকুলার কান্ট্রি ইফ ইউর ফার্স্ট ভিজিট ইজ আইদার চায়না অর ইন্ডিয়া। ডাইরেক্টলি চীনে যাওয়া অ্যাভয়েড করলেন, মালয়েশিয়া থ্রুতে গেলেন। ঠিক আছে, চীনে গেলেন, কোনো অসুবিধা নেই, যেতেই পারেন। মালয়েশিয়া সফর নিয়ে বাংলাদেশের কজন আলোচনা করছে? কেউ করছে না। চীনের এই সফরটা নিয়ে এত চেঁচামেচি, এত চিৎকার, এত শাউটিং, এর পিছনে রিজনটা কি ছিল? আমি বিলিভ করি যে বাংলাদেশের যে সমস্ত জনগণ তার ভেতর থেকে ভারতকে ভালো। আচ্ছা, আরেকটা করিডোরের কথা বলা হচ্ছে, চীন বাংলাদেশ করিডোর। করিডোরটা যদি হয়েও যায়, এতে লাভটা কার? একটা সার্বভৌম দেশ নিজস্ব ডিসিশন নিতেই পারে, কিন্তু এই ডিসিশন নেওয়ার পিছনে যখন আরেকটা অন্য কান্ট্রিকে উদ্দেশ্য করা হয়, টার্গেট করা হয়, তখন সত্যি সেটা মেনে নেওয়া একটু কঠিনই। একটা, আমি নাম বলতে পারি, যেমন ব্যারিস্টার ফুয়াদ, ফখরুজ্জামান, আরো অনেকে আছে। মানে তাদের বক্তব্যটা ছিল এরকম: বাংলাদেশ যাবে চায়নাতে, তিস্তা চুক্তি করবে, চায়না তাদের নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে বাংলাদেশে এসে ইন্ডিয়াকে শেষ করে দেবে, অ্যান্ড বাংলাদেশ ইজ দিস পার্টিকুলার সো কল্ড পিপল, সো কল্ড ফিউ পিপল, দে উইল বিকাম হ্যাপি। ইভেন শেখ হাসিনাকে নিয়ে এত কিছু বলা হয়, শেখ হাসিনা নাকি ভারতবর্ষকে এত কিছু দিয়েছে যে আর ভারতের কিছু চাওয়ার নেই। শেখ হাসিনা ভারতকে দিয়েছেটা কি? এবার এই পার্টিকুলার জিনিসটাকে বাদ দিয়ে বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে, কিভাবে রাখবে, তারা কিভাবে আদান প্রদান করবে, ইট শুড বি টোটালি দেয়ার চয়েস। কিন্তু আবার বলছি, ভারত প্রচন্ড ধৈর্যের একটা দেশ। এত কিছুর পরেও আমি শিওর ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে। তারেক রহমানের বিদেশ সফরটা শুরু হয়েছে ইন্টারেস্টিং ভাবে। কেন ইন্টারেস্টিং ভাবে বলছি? এখানে তিনি একটা নতুন জিনিস করার চেষ্টা করেছেন, এবং এই নতুন জিনিসটা কি? দেখুন, আমাদের আশেপাশে কতগুলো পরাশক্তি আছে। ভারত তাদের মধ্যে একটা, চীন তাদের মধ্যে একটা, আমেরিকা, রাশিয়া, সাধারণত, এবং আমাদের চারপাশে যে সমস্ত ছোট দেশগুলো আছে, ছোট মানে আমি আক্ষরিক অর্থে বলতে চাইছি না, সাইজে, পপুলেশনে, যে সমস্ত ইকোনমিতে যে সমস্ত ছোট দেশগুলো আছে, তাদের ইলেকশনের পর যখন কোনো নতুন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসে, তখন অন্যান্য দেশের লোকেরা তাকিয়ে থাকে যে এই যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, এদের প্রথম সফরটা কোথায় হয়। তারেক রহমান বুদ্ধিমান লোক, আমার মানতে কোনো অসুবিধা নেই, কারণ একটা রাজনৈতিক পরিবার থেকে উনি আসছেন, ওনার এই সমস্ত বোধগুলো অবশ্যই আছে। তিনি প্রথমে যেটা করতে চাননি সেটা হলো ভারত বা চীনে সফর করা। সাধারণত আমাদের এই যে এশিয়ার মধ্যে বা দক্ষিণ এশিয়াতে বিশেষ করে যে সমস্ত দেশগুলো আছে, মানে আমি যদি আমার ইন্ডিয়ার আশেপাশে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত দেশগুলোকে ধরে নিই, তাহলে এখানকার যে সমস্ত নতুন রাজনৈতিক নিয়োগ হয়, ইলেকশনের পরের কথা বলছি, তারা সাধারণত চীন কিংবা ভারত সফরটা করে। কিন্তু তারেক রহমান এবার এখানে একটা নতুন কিছু করতে চাইলেন। তিনি যেটা বোঝাতে চাইলেন সেটা হলো যে তিনি প্রথমেই চীন বা ভারত সফর করবেন না। কারণ তার মতে হয়তো তার যে সমস্ত উপদেশ দেওয়ার যে সমস্ত লোকজন আছেন তারা হয়তো তাকে বুঝিয়েছেন যে ইউ উইল বি ট্যাগড উইথ আ পার্টিকুলার কান্ট্রি ইফ ইউর ফার্স্ট ভিজিট ইজ আইদার চায়না অর ইন্ডিয়া। কিন্তু একটু ইন্টারেস্টিং ওয়েতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তিনি কিন্তু চায়না সফর প্রথমেই করলেন। মালয়েশিয়া তো ওটা মাঝে একটা, জাস্ট টু অ্যাভয়েড ডাইরেক্ট এন্ট্রি ইনটু দ্য চায়না, আই থিংক সো। অবশ্যই মালয়েশিয়াতে বাংলাদেশের প্রচুর শ্রমিক আছে, প্রায় 8.8 লাখ শ্রমিক আছেন যারা মালয়েশিয়াতে কাজ করছে। রেমিটেন্সের একটা ব্যাপার আছে, আমি সেটা ধরেই নিলাম। কিন্তু তিনি ডাইরেক্টলি চীনে যাওয়া অ্যাভয়েড করলেন, মালয়েশিয়া থ্রুতে গেলেন। ঠিক আছে, চীনে গেলেন, কোনো অসুবিধা নেই, যেতেই পারেন। একটা সভরেন কান্ট্রি, একটা সার্বভৌম কান্ট্রি, তাদের নিজস্ব ডিসিশন হতেই পারে যে তারা কোথায় যাবে। প্রশ্নটা যাওয়া আসা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে চীন মালয়েশিয়া সফর নিয়ে বাংলাদেশের কজন আলোচনা করছে? কেউ করছে না। তাদের মেন টার্গেট ছিল চীনের যে সফরটা হলো, এবং চীনের এই সফরটা নিয়ে এত চেঁচামেচি, এত চিৎকার, এত শাউটিং, এর পিছনে রিজনটা কি ছিল? এর পিছনে একটাই রিজন ছিল, সেটা হলো তিস্তা চুক্তি।
এখন ব্যাপার হচ্ছে এই তিস্তা চুক্তি নিয়ে এত চিৎকার চেঁচামেচির কারণ কি? কারণ এটা ভারতের সাথে জড়িত। আমরা যতই না মানার চেষ্টা করি, ইভেন আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি বাংলাদেশ আমাদের ভালো বন্ধু ছিল, আছে এবং থাকবে। এটা আমি বিশ্বাস করি। হয়তো সাময়িক সিচুয়েশন এখন কিছু হয়েছে যেখানে একটু টানাপোড়েন চলছে। কিন্তু আমি বিলিভ করি যে বাংলাদেশের যে সমস্ত জনগণ তার ভেতর থেকে ভারতকে ভালোবাসে। পলিটিক্যালি maybe it is announced sometime this and that, but finally I believe there is a very strong bond between India and Bangladesh. যাই হোক, সেই বিষয়টাকে একটু সাইডে রেখে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা যদি আমরা বলি, বাংলাদেশে একটা হাওয়া উঠেছে যেটা ভারত বিরোধিতার। এটা আগেও ছিল কিন্তু এই মুহূর্তে একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। মানে জুলাই অগস্টের তথাকথিত বিপ্লবের পর, তথাকথিত এই কারণে বলছি, আহ, বাইরে থেকে আমাদের যেটা মনে হবে আমরা সেটাই বলবো, তাই না? এতে রাগ করার কিছু নেই। আমাদের বাইরে যে সমস্ত কান্ট্রি গুলো আছে তারা আমরা বিশ্বাস করি যে এর পেছনে ইট ওয়াজ নট অর্গানিক, সামহাউ দ্যাট পার্টিকুলার বিপ্লব, ইট ওয়াজ আর্টিফিশিয়াল। এটা আমরা বিলিভ করি কোথাও কারো না কারো কোনো প্রভাবের মধ্যে ছিল, যার জন্য না হলে তো যে রিসেন্ট ইলেকশনটা হলো সেখানে এর প্রভাব তো পড়তো। ওদের নতুন পার্টিগুলো প্রচুর পরিমাণে ভোট পেত, জামায়াত ইসলামী প্রচুর পরিমাণে ভোট পেত। কিন্তু এখনো এখনো এই তো কিছুদিন আগেও আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা দিবস, আই থিঙ্ক, আমি যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করবেন, প্রতিষ্ঠা দিবসের দিন তাদের ওখানে সেনা নামাতে হয়েছে। কারণ আওয়ামী লীগের এখনো এত সমর্থক আছে যারা রাস্তায় নেমে সেই দিনটা সেলিব্রেট করার চেষ্টা করেছে। তো এটা আমরা কোনো অবস্থাতেই বলতে পারি না যে আওয়ামী লীগের কোনো সমর্থন সেখানে নেই। কিন্তু ব্যাপার হচ্ছে মানুষ কেন বিএনপি কে এত ভোট দিল? তারা নিয়ার বাই একটা পলিটিক্যাল পার্টি খোঁজার চেষ্টা করলো, আওয়ামী লীগের নিয়ার বাই। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হিসেবে এনসিপি, আহ জামাত ইসলামী প্রচুর পার্টি উঠে এসেছিল কিন্তু তারা ভোট পায়নি। বিএনপি কে কেন দিবে? কারণ ওদের মনে হয়েছে যে আওয়ামী লীগের সমসাময়িক একটা পার্টি, নিয়ার বাই একটা পার্টি, ডিসিশনে একটু একটু এদিক ওদিক হতেই পারে, যার জন্য বিএনপি প্রচুর পরিমাণে ভোট পেয়ে বাংলাদেশে ফিরে এলো। কিন্তু আমাদের আজকের আলোচনাটা সেটা নিয়ে নয়, আমাদের আজকের আলোচনা তারেক রহমানের চীন সফর নিয়ে। এখন এত সমস্ত কিছুর পর তারেক রহমান 6 দিন পর, মানে 6 দিনের বিদেশ সফরের পর তিনি দেশে ফিরে এলেন। এখন তো অবশ্যই আমাদের আলোচনা করতে হয় তিনি কি খালি হাতে ফিরে এলেন। কেন এরকম বলছি? কারণ জয়েন্ট ডিক্লারেশন থেকে যেটা বোঝা যাচ্ছে এই সফরে কিন্তু বাংলাদেশের প্রাপ্তি খুব একটা বেশি কিছু নয়। কিছু জায়গায় শি জিনপিং, চীনের রাষ্ট্রপতি, নাম করেছেন, অবশ্যই গেস্টের নাম করতেই হবে। তারেক রহমানের যে বাংলাদেশ নীতি ফার্স্ট, এখন প্রত্যেকটা দেশই তার নিজের কান্ট্রি ফার্স্ট। নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এবং প্রত্যেকটা দেশই এখন ওটাকে ফলো করছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। আচ্ছা, আরেকটা করিডোরের কথা বলা হচ্ছে, চীন বাংলাদেশ করিডোর। করিডোরটা যদি হয়েও যায় এতে লাভটা কার? করিডোর মানে সেখান দিয়ে পণ্য যাতায়াত হবে, এক দেশের লোক আরেক দেশে যাতায়াত করবে। এই করিডোরটা যদি হয়েও যায় আখিরে লাভটা কার? চীন এই যে করিডোরের পিছনে কাজ করছে, এর পিছনে আসল উদ্দেশ্য ওদের, ওরা প্রচুর পণ্য তৈরি করে। সেই পণ্যগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন কান্ট্রিতে পাঠানোর জন্য তাদের রাস্তার প্রয়োজন। এবং আমরা দেখেছি পাকিস্তানের সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। কিন্তু সমস্যাটা হচ্ছে পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশ যারা ইকোনমিক্যালি অতটা ডেভেলপ নয়, তারা যে কোনো উপায়ে একটা বড় লোককে ধরে। যেমন আমাদের অনেক সময় হয় না, গ্রামের মধ্যে পাড়ার মধ্যে একটা বড় লোকের সাথে সম্পর্ক রাখতে পারলে মানে জীবন শুধরে যাওয়া। কিন্তু এটাও আমাকে দেখতে হবে যে ওর সাথে সম্পর্ক রাখার ফলে আমাদের দৈনন্দিন জীবনে তার কতটা প্রভাব পড়ছে। আমার জীবনে কি সত্যি কোনো পরিবর্তন আসছে? না ওই যে কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা। এদের সাথে সম্পর্ক করার জন্য আমরা দেখেছি শ্রীলঙ্কার অবস্থা কি হয়েছে বা অন্যান্য কান্ট্রির অবস্থা আমরা দেখেছি। আমি বলছি না সব ক্ষেত্রেই হবে, কিন্তু আচ্ছা সেটা না হলে আমি ছেড়েই দিলাম। একটা সার্বভৌম দেশ নিজস্ব ডিসিশন নিতেই পারে। কিন্তু এই ডিসিশন নেওয়ার পিছনে যখন আরেকটা অন্য কান্ট্রিকে উদ্দেশ্য করা হয়, টার্গেট করা হয়, তখন সত্যি সেটা মেনে নেওয়া একটু কঠিনই। তারেক রহমানের বিদেশ সফরের আগে ওখানকার কিছু মৌলবাদী সংগঠন, কিছু মৌলবাদী লোক, কিছু মৌলবাদী ক্যারেক্টারিস্টিক পার্সনস, তারা যে জিগিরটা তুলেছিলেন, আমি নাম বলতে পারি, যেমন ব্যারিস্টার ফুয়াদ,
ফখরুজ্জামান, আরো অনেকে আছে। মানে তাদের বক্তব্যটা ছিল এরকম, বাংলাদেশ যাবে চায়নাতে, তিস্তা চুক্তি করবে, চায়না তাদের নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে বাংলাদেশে এসে ইন্ডিয়াকে শেষ করে দেবে, অ্যান্ড বাংলাদেশ ইজ দিস পার্টিকুলার সো কল্ড পিপল, সো কল্ড ফিউ পিপল, দে উইল বিকাম হ্যাপি। মানে এর পেছনে বাংলাদেশের ডেভেলপমেন্টের কতটা ইচ্ছে ছিল তার মধ্যে তো সন্দেহ থেকেই যাচ্ছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল ভারতের পিছনে লাগা। কিন্তু আবার বলছি, ভারত প্রচন্ড ধৈর্যের একটা দেশ, এত কিছুর পরেও আমি শিওর ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে। কিন্তু ভারতেরও কিছু এক্সপেকটেশন আছে। ভারত বাংলাদেশের কাছ থেকে কিছু চায় না। ভারত যদি কিছু একটা জিনিস চায় তার প্রতিবেশী দেশগুলোর কাছে, সেটা হলো সিকিউরিটি। সিকিউরিটি কনসার্ন সবারই থাকে। ভারত চাইতেই পারে যে চিকেন নেক এর মতো জায়গা, শিলিগুড়ি করিডর, চিকেন নেকের মতো যে জায়গা, সেখানে অন্য কোনো দেশ, স্পেশালি চায়না এন্ড পাকিস্তানের লোকজন এসে ওখানে ঘাঁটি গেড়ে বসে থাকুক, সেখানে তথ্য সংগ্রহ করুক। ইট ইজ এ ভেরি সেন্সিটিভ পার্ট ফর ইন্ডিয়া দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। দ্যার ইজ নো আদার ওয়ে। তাহলে সেখানে যদি ভারতের প্রতিবেশী বাংলাদেশের কাছ থেকে ভারতের একটা আশা থাকে যে অন্তত এই পার্ট গুলোতে তারা ভারতকে সাহায্য করবে, আমার মনে হয় না যে এটা খুব বেশি একটা চাওয়া। এই পার্টিকুলার জিনিসটাকে বাদ দিয়ে বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে, তারা কিভাবে আদান প্রদান করবে, ইট শুড বি টোটালি দেয়ার চয়েস। আমার মনে হয় না ভারত এক্ষেত্রে কোন রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। ইভেন শেখ হাসিনাকে নিয়ে এত কিছু বলা হয়, শেখ হাসিনা নাকি ভারতবর্ষকে এত কিছু দিয়েছে যে আর ভারতের কিছু চাওয়ার নেই। শেখ হাসিনা ভারতকে দিয়েছেটা কি? একটা ভালো সম্পর্ক আমি মেনে নিলাম, এবং তার পিছনে একটা হিস্ট্রি আছে। 1971 মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান, দেশবন্ধু, তার মেয়ে শেখ হাসিনা, একটা সম্পর্ক, এবং সম্পর্কের জন্য যেমন আমরা দেখেছি শেখ হাসিনার সাথে প্রণব মুখার্জির একটা ভালো সম্পর্ক ছিল, এগুলো হয়ে যায়। আমাদের বাঙালি কালচারে স্পেশালি কাকা জ্যাঠা এই ধরনের সম্পর্ক হয়েই যায়, এর মধ্যে তো ক্ষতি কিছু নেই। আওয়ামী লীগ একটা লং ডিউরেশন ধরে বাংলাদেশে ছিল, তার জন্য অন্য দেশের রাষ্ট্র নেতাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে, এটা স্বাভাবিক। শেখ হাসিনা যে কমেন্টটা করেছিলেন যে তিনি ভারতকে অনেক কিছু দিয়েছেন, তিনি ভারতকে কি দিয়েছেন? তিনি ভারতকে একটা জিনিস দিয়েছিলেন, সেটা হলো আমাদের যে সেভেন সিস্টার্স, আমাদের যে স্টেট গুলো আছে, সেখানে শান্তি। সেটা তিনি কনফার্ম করেছিলেন যে কোনো অবস্থাতেই ওই জায়গাটাকে অশান্ত হতে দেবে না বাংলাদেশের পক্ষ থেকে। তিনি বাংলাদেশকে এমন ভাবে কন্ট্রোল করে রেখেছিলেন, বাংলাদেশ ল্যান্ড শুড নট বি দ্য রিজন টু ক্রিয়েট প্রবলেম ফর ইন্ডিয়া। দ্যাটস হোয়াট সি কনফার্ম। এটাই তিনি ইন্ডিয়াকে দিয়েছিলেন। আমি আবার বলছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ আমাদের ভালো বন্ধু ছিল, আছে, এবং থাকবে। রাজনীতি রাজনীতির মতো চলতে থাকবে, সময় আসবে যাবে। আমি কোনো অবস্থাতে চাই না যে দুই দেশের সম্পর্ক খারাপ হোক। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে। আপনারা ফখরুজ্জামানের কথা মনে করতে পারেন? ইউনূস সরকারের সময় তিনি বলেছিলেন তিনি নৌকায় করে নাকি পাকিস্তান থেকে নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে আসবেন, আরো অনেক কিছু, যেগুলো হাস্যকর বিষয়বস্তু। আমি সেগুলোতে যেতে চাইছি না। কিন্তু আজকের এই 6 দিন সফরের শেষে তারেক রহমান কি নিয়ে বাড়ি ফিরবেন, এবং এর পরের স্টেপটা কি হওয়া উচিত, আমি শিওর বাংলাদেশিরা সেটা ভাবছেন। এবং আমি শিওর ভারত নিজের প্রতিবেশীকে এত সহজে ছেড়ে দেবে না, কারণ সমসাময়িক অনেক কিছু হতেই পারে। আমি শিওর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আবার পুরানো দিনে ফিরে যাবে, যেখানে দুটো দেশের মধ্যে সম্পর্ক দুটো দেশের ডেভেলপমেন্টে সাহায্য করবে। যেটা আমাদের নিউ হাই কমিশনার দীনেশ ত্রিবেদী অলরেডি বলেছেন, যে ইন্ডিয়ার 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি, সব মিলিয়ে 160 কোটি লোকের ভাগ্য জড়িয়ে আছে। কিন্তু আবার দুঃখের বিষয় হলো কিছু মৌলবাদী সংগঠন এই কথাটাকেও এমন ভাবে প্রচার করছেন যেন তিনি গ্রেটার ইন্ডিয়ার কথা বলছেন, অখণ্ড ভারত। মানে এটা একটা হাস্যকর বস্তু। দীনেশ ত্রিবেদীর মাথায় যদি এরকম কিছু থাকেও, তিনি এত লোকের সামনে সেটাকে ডিক্লেয়ার করতে যাবেন কেন? তার মানে কন্ডিশনটা এমন জায়গায় চলে গেছে, কিছু লোক এমন ভাবে উৎপেতে বসে আছে, যে কোনো কথা আর একটা অর্থ বের করে সেটাকে প্রচার করা হচ্ছে। তাহলে তো কথা বলাই বন্ধ করতে হয়, এছাড়া তো আর কোনো উপায় নেই।
আপনারা দেখেছেন দুটো সম্পর্কের মাঝে যখন দ্বন্দ্ব আসে, যখন সন্দেহ আসে, তখন যেকোনো কথাকেই আমরা সন্দেহের চোখে দেখি। এই মুহূর্তে কিছু পাবলিক তারা চেষ্টা করছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে এই দ্বন্দ্বটা আরো বাড়িয়ে দেওয়ার। অবশ্য এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।